আসসালামু আলাইকুম। আজ 22 আগস্ট 2026 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। চিকেন নেক নিয়ে ভারতের নানা উদ্বেগ, বেখেয়াল বাংলাদেশ। লিঙ্কনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও গভীর উদ্বেগ হেফাজতের। চরম দুর্দশায় এরিয়া ছাড়ল মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। এবার বিস্তারিত। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশটির মূল ভূখণ্ডের যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক এর নিরাপত্তা জোরদারে বিশেষ ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়ি সফরে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় করিডোরটির নিরাপত্তায় প্রশাসনিক ও সামরিক সক্ষমতা আরও বাড়ানোর কথা জানান তিনি। শিলিগুড়ির রানীডাঙ্গায় উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় 189 কোটি রুপি ব্যয়ে বিভিন্ন আবাসিক ও প্রশাসনিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অমিত শাহ। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও দার্জিলিংয়ের সংসদ সদস্য রাজু ভিস্তাও উপস্থিত ছিলেন। নেপাল, ভুটান ও বাংলাদেশের কাছাকাছি অবস্থানের কারণে শিলিগুড়ি করিডোরকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অমিত শাহ। তিনি জানান, করিডোরটির নিরাপত্তায় ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড গঠন করা হয়েছে। এর আওতায় চোপড়া, কিষানগঞ্জ ও ধুবড়ি ঘাঁটি থেকে নজরদারি, সামরিক উপস্থিতি এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। একই সঙ্গে তিস্তা প্রহার এর মতো নিয়মিত সামরিক মহড়ার মাধ্যমে করিডোরটির নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে অমিত শাহ অভিযোগ করেন, অনুপ্রবেশ ঠেকাতে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর জন্য প্রায় 560 একর জমির প্রয়োজন হলেও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে তা পাওয়া যায়নি। তবে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দায়িত্ব নেওয়ার 45 দিনের মধ্যে বিএসএফ ও এসএসবির জমি সংক্রান্ত জটিলতা নিরসন করে 1129 একর জমি হস্তান্তর করেছেন বলে দাবি করেন তিনি। বাকি 29 একর জমিও দ্রুত অনুমোদনের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নেও বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2.0 এর আওতায় 6,839 কোটি রুপি ব্যয়ে বাংলাদেশ ও ভুটান সীমান্তবর্তী গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ চলছে। এছাড়া অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় শিলিগুড়ি ও জলপাইগুড়ি রেল স্টেশন আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 2026-27 অর্থ বছরের বাজেটে ঘোষিত দিল্লি শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর চালু হলে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দিল্লি থেকে কয়েক ঘন্টায় শিলিগুড়ি পৌঁছানো সম্ভব হবে বলেও জানান অমিত শাহ। এদিকে চিকেন নেক নিয়ে ভারত সরকার নানা উদ্যোগ গ্রহণ করলেও সেভেন সিস্টার্স এর সঙ্গে লাগোয়া বাংলাদেশ সীমান্ত এখনো অরক্ষিত অবস্থায় পড়ে আছে। ফলে এই সীমান্তে নানা ধরনের অঘটন ঘটছে। রংপুর বিভাগকে অস্থিতিশীল করতে এখনো নানা চক্রান্ত অব্যাহত রয়েছে, কিন্তু সেই সব ষড়যন্ত্র বন্ধে এখন পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছে চিকেন নেক সংলগ্ন বাংলাদেশের রংপুর অঞ্চলের অধিবাসী। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু স্থগিতের বিষয়ে ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে দিয়েছেন নিউ ইয়র্কের এক ফেডারেল বিচারক। শুক্রবার দেওয়া রায়ে তিনি বলেছেন, এই নীতিটি ছিল স্পষ্টতই বেআইনি এবং এটি ফেডারেল অভিবাসন আইনের পরিপন্থী। খবর সিএনএন ও আল জাজিরার। ম্যানহাটনের সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের বিচারক জেনেট বাগার্সের মতে এই নীতি যুক্তরাষ্ট্রের প্রচলিত অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক। বিচারক ভাগার্স বলেন, জাতীয়তার ভিত্তিতে নির্দিষ্ট দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়ার এই নীতি বিদ্যমান আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন। ডেমোক্রেট সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত বিচারক ভার্গাস অধিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক ও আফ্রিকান কমিউনিটিজ টুগেদার অভিবাসী ভিসার আবেদনকারী এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত এমন কয়েকজন মার্কিন নাগরিকের করা মামলায় এই রায় দেন, যারা সংশ্লিষ্ট দেশগুলো থেকে পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনতে আবেদন করেছিলেন। চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া এই নীতির আওতায় লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে, বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়া, দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও বাংলাদেশ সহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বহু দেশের নাগরিকরা পড়েছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ব্যাপক অভিবাসন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিয়েছেন। তার প্রশাসনের দাবি, এসব পদক্ষেপের লক্ষ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা।
গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সরকারকে এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি কিফায়েতুল্লাহ আজহারি এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। দেশের আলেম ওলামা ও তাওহীদি জনতার পক্ষ থেকে এ সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। হেফাজতে ইসলামের নেতারা দাবি করেন, এর আগের দিন সম্মিলিত ওলামা মাশায়েখ বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। সংগঠনটির ভাষ্য, শামীম কায়সার লিংকন দেশের প্রচলিত পীর মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত 4 মাযহাবের চেতনার বিরোধী মতদর্শে বিশ্বাসী। হেফাজতে ইসলাম বলেছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত একটি ক্ষেত্র। এই মন্ত্রণালয়ের দায়িত্ব ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে দেওয়া উচিত বলে মনে করে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, এমন একজন ব্যক্তিকে দায়িত্ব না দিয়ে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হলে দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত লাগতে পারে। বিবৃতিতে সরকারকে সতর্ক করে হেফাজতে ইসলাম বলেছে, কওমে আলেম সমাজ ও তাওহীদি জনতার অবদান ও পরামর্শ উপেক্ষা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সুসম্পর্ক ও আস্থার বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। সংগঠনটি শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে। একই সঙ্গে আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ করে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজন গ্রাহ্য ব্যক্তিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘদিনের মানসিক সংকট, কাঠামোগত নানা সমস্যা এবং খাবারের চরম অভাবের মুখে অবশেষে পশ্চিম এশিয়া থেকে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রতীক পারমাণবিক চালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। প্রায় 5,000 মার্কিন সেনা ও নাবিক নিয়ে রণতরীটি এখন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ফিরে যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, প্রায় 5,000 নাবিক ও মেরিন সেনা বহনকারী এই রণতরীটি আরব সাগরে ইউএসএস জর্জ ওয়াশিংটন পৌঁছানোর পর বৃহস্পতিবার নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেয়। ওয়াল স্ট্রিট জার্নাল আগেই এই পরিবর্তনের ইঙ্গিত দেওয়ার পর মার্কিন সেন্ট্রাল কমান্ড ওই অঞ্চলে নতুন রণতরীর পরিচালনার ছবি প্রকাশ করে দায়িত্ব হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও সামরিক অভিযানে অংশ নিতে গিয়ে রণতরীটিকে টানা প্রায় 9 মাসেরও বেশি সময় সমুদ্রে অবস্থান করতে হয়েছে। এমনকি টানা 250 দিনেরও বেশি সময় ধরে নাবিকরা কোনো বন্দরে নামার বা বিশ্রামের সুযোগ পাননি, যা মার্কিন নৌবাহিনীর ইতিহাসে অন্যতম দীর্ঘ ও কঠিন একটি মোতায়েন। এই দীর্ঘ অবস্থান ও চরম পরিস্থিতির কারণে রণতরীটির ভেতরে এক ভয়াবহ মানবিক সংকটের সৃষ্টি হয়। মার্কিন সামরিক পত্রিকাগুলোর প্রতিবেদন অনুযায়ী দীর্ঘদিনের মানসিক চাপে ভারসাম্য হারিয়ে একাধিক নাবিক সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সেনাদের পরিবারগুলো কর্তৃপক্ষের চরম অবহেলার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে। মার্কিন আইন প্রণেতারা রণতরীটির ভেতরের শোচনীয় পরিবেশ তুলে ধরে জানান, জাহাজটিতে দীর্ঘদিন গরম পানি ছিল না, বাথরুম ও শাওয়ারগুলো ভেঙে নষ্ট হয়ে গিয়েছিল এবং সাবান ও টুথপেস্টের মতো জরুরি পরিচ্ছন্নতা সামগ্রীর তীব্র ঘাটতি দেখা দিয়েছিল। সবচেয়ে সংকট তৈরি হয় খাবার নিয়ে। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে পড়েছিল যে সেনাদের প্রতিদিন মাত্র আধা কাপ ভাত আর 2টি পাতলা রুটি খেয়ে দিন কাটাতে হয়েছে। যুদ্ধের শুরুতে ইরানের প্রতিরক্ষামূলক হামলায় বাহরাইনে থাকা প্রধান মার্কিন লজিস্টিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সরবরাহের সংকট তৈরি হয়। ফলে মার্কিন বাহিনীকে প্রায় 2100 মাইল দূরের একটি দ্বীপ থেকে রসদ পাঠাতে হচ্ছিল, যা শেষ পর্যন্ত প্রায় ভেঙে পড়ে। যদিও মার্কিন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতির গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেছেন, তবে নাবিকদের চরম মানসিক বিপর্যয় ও সংসদ সদস্যদের আন্দোলনের পর যেভাবে এই রণতরীটিকে সরিয়ে নেওয়া হলো তা মার্কিন সামরিক অভিযানের বড় ধরনের অভ্যন্তরীণ ব্যর্থতাকেই সামনে নিয়ে এলো। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, ইরানকে সমর্থনকারী দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কোনো একতরফা পদক্ষেপ বেইজিং অবৈধ বলে মনে করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে ইরানকে সমর্থনকারী দেশগুলোর উপর চাপ বাড়ানোর বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের বক্তব্যের প্রতিক্রিয়ায় কথা বলেন। তিনি বলেন, আমি আবারও জোর দিয়ে বলছি, চীন এমন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার বিরোধিতা করে যার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই।
এবং যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুমোদন করেনি। তিনি আরও বলেন, বেইজিং সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করার আহ্বান জানায়। লিন জিয়ান আরও বলেন, নিষেধাজ্ঞা ও সামরিক চাপ শুধু সমস্যার সমাধানেই সহায়তা করে না, বরং উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। চলমান উত্তেজনা ও সংঘাতের তীব্রতা বৃদ্ধি কোনো পক্ষেরই স্বার্থ রক্ষা করে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। তুরস্কের বিচার মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় এবং আন্তর্জাতিক অপরাধ দমন সংস্থা ইন্টারপোলের কাছে নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন জানায়। ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানান, ইসরায়েলি নাগরিক আফিক মস্কোভিচের বিরুদ্ধেও একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটি ইস্তাম্বুলের 11তম হাই ক্রিমিনাল কোর্টে চলছে। 2026/108 নম্বর মামলায় মোট 35 জন আসামি রয়েছে, যাদের মধ্যে নেতানিয়াহু ও মস্কোভিচও আছেন। তুরস্কের বিচার মন্ত্রণালয় 2 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গুরলেক জানান, গত 14 জুলাই নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলাটি মূলত আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া বেসামরিক নাগরিকদের উপর কথিত সশস্ত্র অভিযান এবং পরে ফ্লোটিলায় অংশ নেওয়া কর্মীদের আটক করার ঘটনাকে কেন্দ্র করে। তুরস্কের তদন্তে ফ্লোটিলাটি জব্দ করা হয় এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা কর্মীদের আটকের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের পাশাপাশি গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃত আহত করা, নির্যাতন, সম্পদের ক্ষতি সাধন, গুরুতর ধরনের ছিনতাই এবং পরিবহন যান ছিনতাইয়ের মতো অভিযোগও আনা হয়েছে। এবার বিশ্ববিখ্যাত ফুটবলার মেসি প্রসঙ্গ। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে তার ঘাড়ের পেছনে চর মারায় জরিমানার মুখে পড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বৃহস্পতিবার ফিলাডেলফিয়ার ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির 2-2 গোলে ড্র হওয়া ম্যাচে ঘটনাটি ঘটে। ম্যাচের এক পর্যায়ে কুইন সুলিভানের সঙ্গে মেসির কথা কাটাকাটি হয়। এ সময় কুইনের মাথার পেছনে মৃদু চর দেন মেসি। ঘটনাটিকে কেন্দ্র করে মেজর লিগ সকার কর্তৃপক্ষ মেসিকে জরিমানা করেছে, তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি। বাংলাদেশি ফুটবলে পরিচিত সুলিভান ব্রাদার্স পরিবারের সদস্য কুইন সুলিভান, তার ছোট ভাই কাভান সুলিভানও একই ম্যাচে আলোচনায় আসেন। ম্যাচের শেষ দিকে মাঠে সংঘর্ষে জড়ানোর ঘটনায় কাভান ও ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখানো হয়েছিল, তবে শুক্রবার কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে MLS। লীগ কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে কাভানের শাস্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচের আরেক ঘটনায় মায়ামির ইয়ান ফ্রেও জরিমানার শাস্তি পেয়েছেন। পেনাল্টি বক্সে বল নিয়ে ঢোকার সময় কুইন সুলিভান পড়ে গেলে ফ্রের সঙ্গে তার জটলা তৈরি হয়। এক পর্যায়ে ফ্রে সুলিভানের ঘাড় ধরে ফেলেন, পরে উঠে দাঁড়িয়ে ফ্রেকে ট্যাকল করেন সুলিভান। উল্লেখ্য, কুইন সুলিভানের বড় 2 ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে খেলেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই পরিবারের ফুটবলাররা যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশের ফুটবল অঙ্গনেও পরিচিত। এদিকে ওই ম্যাচে ব্যক্তিগতভাবে স্মরণীয় রাত কাটিয়েছেন মেসি। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এই ম্যাচেই প্রথম গোল করেন আর্জেন্টিন তারকা, পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন তিনি। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।